স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আছেন জবানের সম্পাদক রেজাউল করিম রনি। আমার হাতে বামে আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছে। দর্শক, পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় উপদেষ্টাদের সেফ এক্সিট কোন পথে। নির্বাচনে যখন অল্প সময় বাকি, ঠিক সেই সময় এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই। ঠিক এই সময় কেন এই মন্তব্যের কারণ খোঁজার চেষ্টা করব। আলোচনায় থাকবে পুরনো প্রক্রিয়ায় নতুন 2 টিভির লাইসেন্স এবং যখন দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু, ঠিক সেই সময় সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক 3 দেশের 3 রাষ্ট্রদূতের বৈঠকের কারণ কি এবং সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ। পাবলিক পার্লামেন্টের আজকের আলোচনা শুরু করতে চাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব SM সাইফ মুস্তাফিজ, আপনাকে দিয়ে। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে ভালো হলো, এরকম একটা বিষয়। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওখানে আছেন, তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতেই হয় মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যেই প্রান্তেই যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে। ঠিক এই ধরনের মন্তব্য কেন এই সময়? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যারা বিজ্ঞ সমালোচক আছেন এবং টিভির পর্দায় যারা দেখছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখুন, 5 তারিখের পরবর্তী সময়ে তরুণরা বা যারা স্টেক হোল্ডাররা আছেন রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে, তারা যেই প্রক্রিয়ায় আসলে তরুণরা একরকম চিন্তা করেছিল জাতীয় সরকারের, সেটা তারেক রহমান সাহেবের থেকে ডিনাই করা হয়েছে এবং পরবর্তীতে এই ইন্ট্রিম গভর্নমেন্ট যখন গঠন হয় সেখানে যেই মানুষগুলোকে অ্যাড করা হয় সেটা সবার সম্মতিক্রমেই হয়েছে, কিন্তু যেই মানুষগুলোকে যুক্ত করা হয়েছে তারা কিন্তু সবার মানে স্পিরিটের জায়গাটা আমার ব্যক্তিগত মনে হয় যে এক ছিল না। কারণ নাহিদ ইসলাম বা আমাদের আসিফ মাহমুদ, ওনারা যেভাবে রাজপথে থেকে যেভাবে আসলে সব কিছু ফেস করে যে জায়গাটা ছিল, আবার আরেকজন উপদেষ্টার জায়গাটা ঠিক সেম ওয়েতে ছিল না। তো তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে এই 1 বছর একটু 1-2 মাস বেশি এই সময় আসলে তাদের যেই দায়িত্বটা ছিল, তাদের যেই ম্যান্ডেটটা আসলে জনগণের পক্ষ থেকে ছিল, সেটার বাস্তবায়নের জায়গা থেকে আমরা খুব বেশি কাজকর্ম দেখিনি। বরঞ্চ লন্ডনে আসার পর থেকে তারা বেশি নির্বাচনের দিকে তড়িঘড়ি করছে অথবা সেদিকে বেশি ফোকাস। নির্বাচন নিয়ে আমাদের কোনো বাধা নেই, কিন্তু আমরা তো বারবার বলছি যে আমাদের যে সংস্কারের আলাপটা, আসলে যেই সংস্কার না হওয়ার ফলে আসলে এত বছরের জঞ্জাল টেনে আমরা এত দূর এসেছি এবং বিগত 17 বছরের একটা ব্যাগেজ আমাদের টানতে হয়েছে, সেটা যদি সলভ না করে আমরা আবার আরেকটা ট্রেনে উঠে যাই তাহলে তো আবার সেম জায়গায় আমরা পৌঁছাচ্ছি। তো আমাদের মোটা দাগে কথাটা ডে 1 থেকে এটাই ছিল এবং আমাদের উপদেষ্টা মণ্ডলীর জায়গার কমিটমেন্টটাও আমরা কিন্তু সেরকমই দেখতে পেয়েছি যে জনগণের যে আকাঙ্ক্ষাটা তারা সেটা বাস্তবায়ন করবে বা তার প্রতিফলনটা ঘটাবে। বরঞ্চ তা না করে আমরা দেখছি বিভিন্ন জায়গায় পদায়ন বা তাদের বিভিন্ন রকম দুর্নীতি বা এরকম কিছু কিছু তথ্য আমরা শুনতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে তো আসলে আমরা আশাহত হচ্ছি এবং অনেকটা এরকম জানা যাচ্ছে যে তারা আসলে নির্বাচনটা দিয়েই একটা সেফ এক্সিটের ডোর খুঁজছে। নির্বাচন ছাড়া কি বিকল্প কিছু আছে নাকি? না, ডেফিনেটলি আমি তো সেটা বলে নিলাম, নির্বাচন তো অবশ্যই করতে হবে, কিন্তু মানে এই সংস্কারের যে আলাপটা আছে, জুলাই সনদ বাস্তবায়নের যে আলাপটা, এগুলো যদি না কমপ্লিট করে আসলে নির্বাচন করে, সেক্ষেত্রে তো তার সেফ এক্সিট মানে জনগণ কোথাও থাকবে। জুলাই সনদ বাস্তবায়নের জন্য তো আপনারা সবগুলো দল মানে বসছেন আলোচনা টেবিলে, যে আগামীকালও যখন আলোচনা করছে আগামীকালও বসবেন, চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। তা শুধু মানে এই যে নিজেরা এতদিন আলোচনা করেও চূড়ান্ত করতে পারলেন না, সেখানে সব দায় শুধু উপদেষ্টাদের? যদি না, দায় তো আমাদের উপরও আছে। আমি তো মানে দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, স্টেক হোল্ডার আছে, তরুণরা আছে, তরুণরা যারা আসলে আমাদের এই বয়োজ্যেষ্ঠ নেতৃত্বদের ভরসা করেছিল, সেটা তো আমাদের দায় আছে। আমাদের এটা ভুল ছিল। সেখানে তরুণরা যদি কিছু স্ট্রেট ফরওয়ার্ড, যেরকম অভ্যুত্থানের সময় কিছু ডিসিশন নিয়েছে, বোল্ড ডিসিশন নিয়েছে, 1 দফা ডিসিশন নিয়েছে, যেটা 17 বছর ধরে রাজনীতিবিদরা নিতে পারেনি, তার অনেক সেফ খেলার চেষ্টা করেছে, সেটা তো আমাদের ভুল ছিল। আমাদের সেই টাইমেও আসলে স্ট্রেট ফরওয়ার্ড অ্যাকশনের দিকে যাওয়া উচিত ছিল।
তো তাদের উপর ভরসা করতে যে আসলে এটা আমরা ভুল করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যত টাইম গেছে এই রাজনীতিবিদরা তত আমাদের গোলকধাঁধের মধ্যে ঘুরাইছে, তত আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, তত আমরা দেখতেছি যে আগের যে পুরানো জঞ্জাল সেগুলো আবার নতুন করে বজায় উঠতেছে। তো এই জায়গা তো তরুণদের ভুল আছে। আর রাজনীতিবিদ যারা বিগত সময়ের দলগুলো ছিল, বিএনপি, জামাত ইসলামী বা অন্যান্য রাজনৈতিক দল, তাদের ভুলগুলো এই কথার মধ্যেই উঠে আসছে। তাদের কি ভুল ছিল? তারা এই তরুণদের আস্থা সেভাবে প্রতিদান দিতে পারেনি। জি, আবার আপনার কাছে আসবো। জবান সম্পাদক রেজাউল করিম রনি, এই যে সার্জিস আলমের যে মন্তব্য, তার প্রেক্ষিতে এস এম সাইদ মুস্তাফিজ যা বললেন, সেফ এক্সিট আসলে কোন পথে, যেটা আজকের আমরা বিষয় রেখেছি, উপদেষ্টাদের সেফ এক্সিট আসলে কোন পথে? জি, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। সার্জিস আলমের বক্তব্যের মধ্যে হতাশা আছে, ক্ষোভ আছে এবং সর্বোপরি এটাকে পলিটিক্যাল র্যাটরিক্সের জায়গা থেকে আমি দেখতে চাই। কারণ এই গভর্নমেন্টে যারা দায়িত্ব নিয়েছেন তারা সম্মিলিত আপনার সিদ্ধান্তের ভিত্তিতে এখানে বসেছেন, ফলে তাদের সেফ এক্সিট নিয়ে আমার মনে হয় কোনো সমস্যা নেই। আর সেফ এক্সিটের প্রশ্নটা যেই পরিপ্রেক্ষিতে রাজনীতিতে আলোচনায় আসে, এখন ঠিক সেই রকম কোনো পরিপ্রেক্ষিত বা সেরকম কোনো অবস্থা নাই। সেফ এক্সিটের আলোচনাটা কখন আসে? যখন আপনি অস্বাভাবিকভাবে ক্ষমতা আঁকড়ে থাকার মানে আঁকড়ে রাখার একটা চেষ্টা করবেন, তখনই না আসবে এটা। কিন্তু যখন আপনি বাংলাদেশে এখন বুঝতে হবে, এখন আমরা যে সময়টার মধ্যে আছি এটা এক্সট্রা কনস্টিটিউশনাল টাইমের মধ্যে আমরা আছি, একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে আছি, আমরা একটা ট্রান্সফরমেটিভ টাইমের মধ্যে আছি। তো এই সময়টার মধ্যে সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে গণতন্ত্রটা প্রাতিষ্ঠানিক রূপ পাবে। গণতন্ত্রটা মানে দলীয় সংজ্ঞা মতো গণতন্ত্র না, আপনি যেরকম বুঝেন সেরকম না। গণতন্ত্র একটা প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক রূপ আপনার প্রধান বা রূপ তৈরি করার জন্য সম্মিলিত উদ্যোগের ভিত্তিতে আপনি এই সময়টা কাজে লাগাবেন। এই হলো এই সময়টার প্রধান বৈশিষ্ট্য বা প্রধান কর্তব্য। তো সেটা কাজে লাগানোর ক্ষেত্রে সবার দায়িত্ব, সবার যোগ্যতা, সবার আন্তরিকতা একরকম হবে না, এটাও স্বাভাবিক, এতে দোষের কিছু নাই। কিন্তু ব্যাপার হলো যেটা, এই প্রক্রিয়াটাকে আপনি যদি কোনোভাবে আন্ডারমাইন করেন যে আপনার একটা প্রাতিষ্ঠানিক গণতান্ত্রিক রূপান্তর লাগবে, সেক্ষেত্রে ডেফিনেটলি অভ্যুত্থানের শক্তি হিসাবে তাদের ক্ষোভ, তাদের আপনার রাগ এবং তাদের হতাশা, সেইটার মুখোমুখি আপনাকে পড়তে হবে। এবং সেটা শুধুমাত্র অভ্যুত্থানের শক্তি হিসেবে এনসিপির নেতাদের মুখোমুখি পড়তে হবে বা তাদের ক্ষোভের মধ্যে পড়তে হবে তা না। সেটা হলো বাংলাদেশের 54 বছরের রাষ্ট্রীয় কাঠামোর যে সমস্যাটা, এটা শুধু সংস্কার না, এটা পুনর্গঠন লাগবে, এটা আমরা সবাই বলছি। সেই পুনর্গঠনের আকাঙ্ক্ষাকে আন্ডারমাইন করে আপনি তো আগামী দিনে একটা সিকিউর বাংলাদেশ তৈরি করতে পারবেন না, একটা নাগরিক ভিত্তিক বাংলাদেশ আপনি তৈরি করতে পারবেন না। সেক্ষেত্রে এই অন্তর্বর্তীকালীন এই যে লম্বা সময়টা পার করলো, এই সময়ের যদি আমলনামা আপনি দেখেন তো এটা তো খুবই হতাশাজনক। এরকম তো হওয়ার কথা ছিল না। যেমন ধরেন এই যে এখন একটা জুলাই সনদ নিয়ে একটা আলোচনা, 1 বছরের বেশি সময় কেন এখন আলোচনা করতে হবে 1 বছর নিয়ে? জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, হ্যাঁ না ভোট কি হবে না হবে, কেন? জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া তো ডে 1 থেকে শুরু হবে। আপনি গণ অভ্যুত্থান করার মধ্যে দিয়ে কী করছেন? আপনার তো হুঁশ নাই। আপনি সেকেন্ড রিপাবলিকে প্রবেশ করে গেছেন, সেকেন্ড রিপাবলিক শুরু হয়ে গেছে, কোনো সংবিধান আছে প্রধানমন্ত্রী পালাই যাবে? তো এখন সেকেন্ড রিপাবলিক আপনি কন্টেইন করবেন কীভাবে সম্মিলিতভাবে, সেটা আপনার চ্যালেঞ্জ। তো সেকেন্ড রিপাবলিক কন্টেইন করার কাজ এবার আপনার সংস্কার লাগবে। তার জন্য জুলাই সনদ, এত ধারা, এত দফা, এগুলো কি দরকার? 1 বছরে এই সরকার তো ম্যাক্সিমাম সংস্কার করে ফেলার কথা, পুনর্গঠন করে ফেলার কথা। এই সরকারের ম্যান্ডেট নিয়ে যে কথাটা হয়, এর চেয়ে ব্রুটাল ম্যান্ডেট আর কাকে বলে? সারা বাংলাদেশের মানুষ, শুধু রাজনৈতিক দলগুলো না, গৃহবধূ থেকে শুরু করে শিশু, জেনজি জেনারেশন থেকে শুরু করে রিক্সা শ্রমিক, কে ম্যান্ডেট দেয়নি এই সরকারকে? তো ফলে আপনি এখন জুলাই সনদের আলোচনা এবং আপনার একটা পলিটিক্যাল সমস্যার লিগ্যাল সলিউশনের দিকে যাওয়াটা আত্মঘাতী। জি, এই বিষয়টি নিয়ে পরে আবার বিস্তারিত আলোচনা করছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই যে বিশাল ম্যান্ডেট নিয়ে সরকার, সেই সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিটের মানে পথের কথা বলা হচ্ছে, খুঁজতে হচ্ছে, এই ধরনের মন্তব্য শুনতে হচ্ছে কেন? ধন্যবাদ। আমার মনে হয় যে সার্জিসের বক্তব্যটা আসলে সে কাইন্ড অফ এক্সপ্রেশন অফ ফ্রাস্ট্রেশন আর কি। এইটার ভিতর থেকে কোনো হুমকি দেয়া অথবা কাউকে কোনোভাবে আটকে দেয়া, ফিউচারে মানে আপনাকে কোথাও বের হইতে দেওয়া হবে না, মানে এইটা হুমকি আকারে পড়বার সুযোগ নাই।
আপনার মনে থাকার কথা যে বেগম খালেদা জিয়ার পিএস আছেন সাবেক আমলা সত্তার সাহেব, উনি কিন্তু আপনার আমলাদের একটা প্রোগ্রামে কিন্তু 8 জন উপদেষ্টার বিরুদ্ধে কাগজপত্র রেডি আছে, যেটা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে কোনো এক সময় আমরা প্রকাশ করব, এটা সেটা বলে বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কারো কাছে দুর্নীতির কাগজপত্র থেকে থাকে, এটা প্রকাশ করে দেওয়া দরকার তো। আর আমার কাছে মনে হয়েছে সার্জিস সিম্পলি বলবার চেষ্টা করেছে যে গত বছর 1400 শহীদের বিনিময়ে যে একটা স্বপ্ন পূরণের জায়গা তৈরি হয়েছে, সেইখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টাদেরকে, তাদের আচার আচরণ, তাদের পারফরমেন্স, এগুলো দেখে মনে হচ্ছে না তারা আসলে গণ অভ্যুত্থানকে ধারণ করেন। এটা শুধু সার্জিসের কথা না, এটা আমাদের অনেকেরই এই ফিলিংস আছে আমাদের মধ্যে। তাদেরকে দেখলে মনে হচ্ছে তারা হলিডে করে বেড়াচ্ছেন, তারা একটা পেইড লিভে আছেন, ভ্যাকেশনে আছেন, এনজিও ব্যবসা থেকে 1 বছরের একটা ছুটি নিয়েছেন, অথবা কনসালটেন্সি করতেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াতেন, এগুলো বাদ দিয়ে এখন এই একটু সেবা শুশ্রূষা করতে আসছেন, এবং খুবই বয়সের ভারে নুবজো আর নিতে পারছেন না, তো তারপরও ডেকেছে তো করতেছি, মানে একটা ভেরি রিল্যাক্টেন্ট মুডে একটা রেসপন্সিবিলিটি ডিসচার্জ করা। কারণ তাদের অধিকাংশ আসলে অভ্যুত্থানের সাথে জড়িত ছিলেন না, তারা অভ্যুত্থানের অংশীজন না, তারা আসলে প্রফেসর ইউনূসের মতো অথবা আদিলুর রহমানের মতো মানে হেনস্থার শিকার হন নাই অধিকাংশ মানুষ। তো সেই জায়গাতে তাদের ভিতরে আচার আচরণে এই 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 সেন্সের মানে একটা যে মানে একটা টেস্ট, এটা আমরা দেখতে পাই। তো সেই জায়গাতে এবং তাদের কাজের মধ্য দিয়েও দেখেন, যেই সুশীলরা গত বছরের পর বছর ধরে বলেছে যে রাজনীতিবিদ আমলাদেরকে টাকা পয়সা, বেতন, সম্পত্তির হিসাব দিতে হবে, ওনারা দিয়েছেন? ওনারা তো রাষ্ট্র দায়িত্ব পালন করছেন, ওনারা তো মিনিস্টার ছিলেন। ওনারা কিন্তু এই পাশে যখন বসেন, সুশীল সাজেন, নির্বাচন কমিশনকে এই আইন করতে হবে, সেই আইন করতে হবে। আজকে তো আপনারা ক্ষমতা পাইছিলেন, তো সেই আইনগুলো হইল না কেন? আপনারা নির্বাচন কমিশনকে অ্যাকাউন্টেবল পলিসি ডেভেলপ করবার জন্য কতটুকু প্রেশার দিয়েছেন, কতটুকু কী করেছেন? আপনারা এই যে এত এত বছর সুশীলগিরি করলেন, এনজিও ব্যবসা করলেন, সেখানে নারীদের অধিকার কতটুকু সমুন্নত হয়েছে? নারীরা কি আজকে নির্যাতিত হচ্ছে না? তথ্য আপনারা কি 72 দিন রাস্তার সামনে বসেছিল না, খালি হাতে ফেরত যায় নাই? যেই আমলাদের সংস্কারের কথা ওনারা বারবার সুশীল সমাজ থেকে বলেছেন, সেই আমলাদের কানা করিয়ে ওনারা ছিটতে পেরেছেন? পুরো আমলারা মিলে যে একটা নতুন দল এবং সরকার বানিয়েছে, যাদের কারণে অলমোস্ট কোনো সংস্কার নিয়ে আলোচনা করা যাচ্ছে না, সিরিয়াস পদক্ষেপ নেওয়া যাচ্ছে না, একটা হাইলি ক্রিমিনাল সিন্ডিকেট ডেভেলপ করেছে। নিঃসন্দেহে ব্রিলিয়ান্ট আমলা আছে, আমি অনেককে পার্সোনালি চিনি, হাইলি এডুকেটেড, ভেরি সিনসিয়ার, কিন্তু উপদেষ্টাদের অনেকের ভিতরে সেই সিনসিয়ারিটির আমরা দেখি না। এইটা আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করে, কারণ দিন শেষে হবে কি, তারা ব্যাক এন্ডে অনেক দলের সাথে শেল্টার খুঁজে নিতে পারবে, আপোষ করে নিতে পারবে, দেশের বাইরে চলে যেতে পারবে। কিন্তু আমরা রাজনৈতিক কর্মী যারা, আমরা তো র্যাবের গুম খুনের থ্রেশহোল্ড পার হয়ে এই দেশে বেঁচেছিলাম। আমাদের এই বেঁচে থাকাটা কিন্তু যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়বে, কোনো সন্দেহ নাই। বাংলাদেশে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, হারিয়ে গেছে, লাশ খুঁজে পাওয়া যায় নাই, রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, এরকম বহু লোকের ঘটনা আমরা জানি। অতএব ওই জায়গা থেকে সার্জিসের এই বক্তব্যটাকে দেখা দরকার, এই সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি। প্রধান উপদেষ্টার সামনে কমিশনের মিটিংয়ে আমি নিজে পর্যন্ত বলেছি যে আপনাদের প্রত্যেক উপদেষ্টাকে তার 10 মাস 1 বছরের আমলনামার খতিয়ান দিতে বলেন। এখন পর্যন্ত কোনো ডিপার্টমেন্ট তার গত 1 বছরের পারফরমেন্স কি, সংস্কার, বিচার, এই যে গণ অভ্যুত্থানের অঙ্গীকারকে সামনে রেখে তারা আসলে কি কি করতে পেরেছেন, কেন পারেন নাই, তার কোনো কিছু করেন নাই, এক্সেপ্ট বিডার চেয়ারম্যান আশিক ভাই। উনি আমার এই বক্তব্য শোনার পরের দিন রাতের বেলায় আপনার স্ট্যাটাস দিয়ে উনি কি করেছেন এবং কি কি করার চেষ্টা করছেন সেটার বিস্তারিত মানে খতিয়ান দিয়েছেন। বাকিরা দিলেন না কেন? তাহলে তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি তো কোনো না কোনো ফর্মে হতে হবে, এটাই তো রাষ্ট্র। জবাবদিহিতা নিশ্চিত করা। যে বিএনপির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনিও কি শুধুই সার্জিস আলমের এই বক্তব্যকে হতাশার এক ধরনের বহিঃপ্রকাশ দেখেন, এবং যে মন্তব্যগুলো এলো 1 বছরের পথ চলায় উপদেষ্টাদের নানা? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক যারা আছেন, সম্মানিত দর্শক শ্রোতা যারা আছেন, তাদেরকে শুভেচ্ছা জানিয়ে বলছি, আমরা তো অনেকক্ষণ ধরে আপনার এই আলোচনাটা শুনলাম, তো এটা তো মোটামুটি অনেক কিছু কভার হয়ে গেছে। ফুয়াদ আবদুল্লাহ, ব্যারিস্টার ফুয়াদ আবদুল্লাহ, তিনি যেটা বললেন যে অনেকটা একটা ফ্রাস্ট্রেশন, হতাশা থেকে বলেছেন। আরেকটা আছে যে অন্যরা পারছে আমি পারিনি, এ ধরনেরও আপনার একটা থাকতে পারে, স্বগতোক্তি যেটাকে বলি আমি। বিষয়টা এতদিন পরে আপনি এই কথাটা বলেন, আমি সর্বপ্রথম আমি একটা জিনিস অ্যাড্রেস করব যে এনসিপি নামক রাজনৈতিক দলটা হয়েছে, কিন্তু তার আগে যখন সরকারে যোগ দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, নেতৃবৃন্দরা,
সবচেয়ে ভালো হতো বা আমি খুশি হতাম যে ভ্যানগার্ড হিসেবে কিংবা প্রেশার গ্রুপ হিসেবে তারা যদি সরকারের বাইরে থাকতেন, এবং যে উপদেষ্টাদের কথা আমরা বলছি যাদের মনে করেন যে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা গণ আন্দোলন কিংবা 15 বছরও যাদের দু একজন বাদে যারা মনে করেন যে বিগত ফেসিস্টের হয়রানির শিকার হয়েছিলেন, যেটা আদিলুর রহমান শুভ্র সাহেবের কথা বলা হয়েছে, আপনার এমনকি প্রধান উপদেষ্টা আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কথা বলা হয়েছে, অন্যান্যরা বিভিন্নভাবে হেনস্থা হয়েছেন, কিন্তু মাত্রাটা এত মাত্রাতিরিক্ত ছিল না এ দুজনের মতো। বিষয়টা ছিল এই জায়গাতে যে আপনি একটা স্পিরিট নিয়েই মনে করেন যে আপনার মধ্যে আন্দোলনটা ছিল যে আপনি রাষ্ট্র ব্যবস্থা কাঠামোটাকে চেঞ্জ করবেন, কিন্তু আপনি যখন সরকারে চলে যান, আমরা বলি না মাঝে মাঝে যে যায় লঙ্কায় সে হয় রাবণ। আপনি বললেন যে 5-6 জন উপদেষ্টা আখের গোছানোর কাজে ব্যস্ত কিংবা এক্সিট রুট খুঁজছেন। কোন এক্সিটটা চাচ্ছেন? যে প্রশাসনিক কোনো অন্যায় করেছি না অর্থনৈতিক কোনো অন্যায়ের সঙ্গে আমি সম্পৃক্ত হয়েছি? এ ধরনের পত্রপত্রিকায় নিউজ কিন্তু এসছেন, কেউ কিন্তু খোলাসা করে বলেননি। কারো স্বামীর দ্বারা মনে করেন কোনো উপদেষ্টা তার স্বামী কারো টেক কেয়ার করছেন, কেউ মনে করেন যে অমুক জায়গায় ফান্ডিং দিয়েছেন, কেউ অমুক জায়গায় নিয়েছেন, কেউ কিন্তু খোলাভাবে কোনোটার প্রতিবাদ করেননি। তো এটা তো জনমনে একটা বিভ্রান্তি এবং সন্দেহের আবার অনেক উপদেষ্টাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর সাথে লিয়াজোর অভিযোগ আছে। না, এটা তো আমি আজকে একটা জানি না কতটুকু সত্যি যে শেখ হাসিনার সঙ্গে নাকি 5 জন উপদেষ্টা যোগাযোগ করছেন, যে ভদ্র মহিলা নিজের মনে করেন যে ঠিক নাই, যিনি আরেকজনের মনে করেন যে আশ্রয়ে আছেন, আশ্রিতা হয়ে আছেন প্রতিবেশী দেশের, নিজের আশ্রয় ঠিক নেই, কোন দিন বের করে দেয় ওই দেশ থেকে, কোন দিন বলে যে বাংলাদেশের কাছে যে বাংলাদেশের জনগণের আমরা বন্ধু হিসেবে কাজ করতে চাই, এই নাও তোমরা বিচার করার জন্য এই ভদ্র মহিলারে নিয়ে যাও। যে মহিলার নিজের ঠিক নাই, আপনি সেই মহিলার কাছে মনে করেন যে আপনি আশ্রয় চাইবেন কিংবা আপনি এক্সিট রুট চাইবেন, যার নিজেরই মনে করেন যে এক্সিটের অ্যাক্সেস নাই। এ ধরনের বক্তব্য মন্তব্য আসছে সোশ্যাল মিডিয়াতে, নেটওয়ার্কে, আমরা দেখেছি এগুলো কতটুকু সত্য কতটুকু মিথ্যা। তবে প্লেন ওয়ার্ডিং উপদেষ্টা মহোদয়রা তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো আসছে তারা সেগুলি বলে দেন, তাদের সেফ এক্সিটের দরকার নেই। তো আপনি সুন্দর একটা নির্বাচন করে দেন, নির্বাচন করে দিলে রনিবে যে কথাটা বলেছেন যে সেফ এক্সিট কখন দরকার হবে, আপনি যখন ভেহিমেন্টলি you acted against the interests of this country and interests of this people of this country, তাই না? তো আমরা তো সেরকম এখনো কোনো কিছু দেখিনি। তো তাহলে মনে করেন যে সেফ এক্সিটের বিষয়টা আসবে কেন? জনাব সার্জিস আলম তিনি এই কথাটা কেন বলবেন? বাট আমি খুব খুশি হতাম, আমি যে কথাটা বলছি যে এই রাজনৈতিক দলটা পরে হতে পারত সরকারে যোগ না দিয়ে, তাহলে আপনি দেখতেন যে তাদের যে ধার, তাদের যে ভারটা ছিল সেটা অক্ষত থাকতো, তারা অনেকটা ভোতা হয়ে গেছে। সেই ধার কি এখন নেই মনে হচ্ছে আপনার? আমি একটা মানে খুব মানে সহজ একটা সমীকরণের কথা বলে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রী সংসদের নির্বাচন হয়েছে, আমরা সেখানে সেই প্রতিফলনটা পাইনি। এটা খুব দুর্ভাগ্যজনক, হতাশাজনক। যেমন আমি একটা ছাত্র সংগঠন করেছি, আমি বিএনপির একজন কর্মী, জাতীয়তাবাদী ছাত্র দলের আমি একজন কর্মী ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সেখানে ছাত্র দলের রেজাল্ট ভালো করা না করা তার সঙ্গে আমি অন্যদেরটা মেলাবো না, কিন্তু এই যে এনসিপি তাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা ছিল, সেটা তো একটা বড় ধরনের আপনার নিয়ামক শক্তি হিসেবে আন্দোলনে ভূমিকা রেখেছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে। তার আগে থেকে ধারাবাহিকভাবে, হঠাৎ করে তো এটা একদিন আসেনি, তো ধারাবাহিকভাবেই তো তারা তাদের কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। 2018 সালেও কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, সেখানেও তাদের অনেক নেতারা পরবর্তীতে দেখা গেছে জাতীয় পর্যায়ে গেছেন, কিন্তু কেউ আপনার কাঙ্ক্ষিত ফলটা ঘরে তুলতে পারেননি। আপনি একটা পতিত স্বৈরাচারকে ফেরত পাঠিয়ে দিলেন। আপনার আমাদের সাঈদ মুস্তাফি যে কথাটা বললেন যে আমরা তো সেই একই জায়গায় রয়ে গেলাম, যেই গর্তের মধ্যে ছিলাম, আমরা স্বৈরাচার ফেরত দিয়ে পাঠিয়েছি, তা আমরা যদি সংস্কারগুলো করতে না পারি তাহলে দেখা গেছে সেই গতানুগতিক আগের মতোই একটা কিছু হবে। এই কথাগুলো নিয়ে অনেক একাডেমিক ডিবেট হওয়া যায়, আলোচনা হওয়া যায়, বাট বাস্তবতাটা একটু হয়তো ভিন্ন ছিল, আমরা হয়তো অন্য ধরনের কোনো কিছু পেতাম। এস এম সাইফ মুস্তাফিজের যে এনসিপির কাছে যে প্রত্যাশা ছিল কিছু ভুল, কিছু মানে ভুল ত্রুটি মিলে, তো সেই জায়গাটা কতটা পূরণ হলো? এই জায়গায় দাঁড়িয়ে আজকের বাস্তবতায় পুরনো প্রক্রিয়ায় নতুন 2 টিভির লাইসেন্স, দুটোর পিছনে এনসিপি, একটির সাথে তো এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক একজন জাতীয় নাগরিক কমিটির সদস্য, তিনি পরে বসে এনসিপিতে যোগ দেননি। এই যে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা ছিল এর আগের সময়ে দীর্ঘ 16 বছর আমরা দেখেছি দলীয় আনুগত্য, স্বজনপ্রীতি এইভাবেই চ্যানেলের অনুমোদন পাওয়াতে সেই জায়গায় আসে, এবং এনসিপির তো এমনিতেই নানা কর্মকাণ্ডে আপনি বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন, সেই জায়গায় আবার আজকেই নতুন 2 টিভির লাইসেন্স। আচ্ছা, মানে এটা আমাদের দলীয় ফোরামে আলোচনা হয়েছে, আমরা ব্যাখ্যাটা জানতে চেয়েছিলাম বা আমরা পেয়েছি।
দেখেন মজার ব্যাপার হচ্ছে যে বাংলা ভিশন এটাও হয়তো একটা পন্থী দলের টিভি, তো সেখানে বসে আর একটা মানে প্রশ্নোত্তরটা দিচ্ছি যে তুহিন যার কথা বলা হয়েছে তিনি একজন সংবাদ মাধ্যমে আছেন, 10 বছর ধরে কাজ করছেন। যে কোম্পানি বা প্রতিষ্ঠানটি টিভিতে পেয়েছেন সেখানে বোর্ড অফ ডিরেক্টর সে অ্যাজ এ সাংবাদিক হিসেবে ওইখানে আছেন, এবং সেখানে বিএনপির সৌদি আরবের সভাপতি উনিও বোর্ড অফ ডিরেক্টর হিসেবে আছেন। তো এখানে আলাদা করে এনসিপিকে যে টিভি দেওয়া হয়েছে এরকম না, উনি এজ এ সংবাদকর্মী হিসেবে, আবার আরেকজন যে নাগরিক কমিটির কথা বলে হয়েছেন সেও এজ এ সংবাদকর্মী হিসেবে সেই বোর্ড অফ ডিরেক্টর। কিন্তু পরে এনসিপিতে যোগ দেননি না, উনি যোগ দেন। তারপরে কি মনে করেন কিনা যে এনসিপিকে এক ধরনের হেয় করা, উদ্দেশ্য প্রণোদিতভাবে কালার করা এই জায়গাটা? এটা তো ডে ওয়ান থেকেই চলে আসতেছে। ধরেন বৈষম্য বিরোধীর কেউ একটা কোথাও চুরি ডাকাতি বা কিছু একটা করছে, এটা পুরা নাহিদ ইসলামের কাছে চলে আসতেছে যে নাহিদ ইসলাম এই ডাকাতিটা করছে। তো এটা তো প্রথম থেকে এরকম করে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, মিডিয়া ফ্রেমিং করা হচ্ছে। তো আমার মনে হয় যে মানুষজনও এখন মানে বুঝে, ধরেন 17 বছর ধরে আওয়ামী লীগ যে ন্যারেটিভগুলো খাওয়াতো সেটা তো এখনো ধরেন যে যেভাবে চেষ্টা করা হচ্ছে সেটা মানুষ বুঝে এবং সেভাবে তারা রেসপন্স করতে পারে। আমি অসীম ভাইয়ের কয়েকটা কথা অ্যাড্রেস করতে চাই। তো উনি যেটা বললো যে মানে ছাত্রদের বা তরুণদেরকে আসলে গভর্নমেন্টে একসাথে মানে যাওয়া উচিত হয়নি, বা আসলে তাদের বাইরেই থাকা উচিত ছিল, বা দলটা আসলে পরে গঠন করা ছিল। দেখেন বিএনপি বা যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য যে এই অভ্যুত্থানটা হলো এটা তাদের জন্য একরকম সারপ্রাইজ। মানে তারা এক্সপেক্টও করে নাই যে তারা আসলে এরকম একটা ফ্যাসিলিটি পাবে। আসলে তারা মানে এক্সপেক্টও করে নাই তারেক রহমান সাহেবের দেশে আসার সুযোগ তৈরি হবে। তারা এক্সপেক্টও করে নাই বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পাবে। মানে তাদের এক্সপেকটেশনের বাইরে। ওই অভ্যুত্থানের সময় আমাদের তো কথাবার্তা হচ্ছিল, কথা চলছিল। তার অনেক ক্ষেত্রেই ধরেন ছাত্রদলের একটা পোর্শন তারা আন্দোলনের ফাইট করছে, কিন্তু বড় আকারে যদি আমি বড় লিডারদের দেখি তারা প্রথমে আসলে ওইভাবে বুঝতেছিলই না, প্রথমে এরকম পাত্তাই দিচ্ছিল না। যখন আস্তে আস্তে হয়েছে তখন তারা ব্যাপারটা দেখছে যে বাহ, মানে এটা তো আসলে মেঘ না যাইতে বৃষ্টির মতো। মানে আমরা এত বছর ধরে যেটা করার চেষ্টা করলাম সেটা তো এরাই তো আসলে করে ফেললো এবং আলটিমেটলি সাকসেসফুল হয়েও গেল। তো তারা আসলে বুঝতেছে না এটা আসলে মানে কিভাবে কি হবে। ধরাকে সরা জ্ঞান এই 3 দিনের মাথায়, 5 তারিখের পর 3 দিনের মাথায় তারা বলা স্টার্ট করলো। দেখবেন একটা কিন্তু মহাসমাবেশ করছিল যে 3 মাসের মধ্যে ইলেকশনের জন্য। ওইরকম একটা ক্রাইসিস মোমেন্টে সব থেকে দায়িত্বশীল রাজনৈতিক দলের এরকম একটা অনুষ্ঠান দেখে তখনই আমরা বিব্রত হয়েছি যে আসলে মানে ওনারা মানে কি এখনই কি যাচ্ছে। তো তাদের কিন্তু ওরকম একটা অফারও দেওয়া হয়েছিল, একটা জাতীয় সরকার গঠন করা হয়। তরুণরা তো চায় নাই যে ভাই আমি উপদেষ্টা হই। আবার আপনাদের এত দ্রুত দল গঠন দেখেও কিন্তু কেউ কেউ বিব্রত হয়েছে এবং তারা প্রকাশ্যে বলেছে দল গঠন দেখেন, দল গঠন আমরা প্রথমে আমাদের কি ছিল, বৈষম্য বিরোধীরা যারা তরুণ ছাত্ররা ছিল তারা একটা ব্যানারে ছিল, জাতীয় নাগরিক কমিটিতে আমরা যারা ছিলাম, যারা আসলে আমাদের পড়াশোনা শেষ আমরা প্রফেশনাল লাইফে যুক্ত হয়েছি, তারা আমরা নাগরিক কমিটিটাই করছিলাম। কিন্তু এই যে আমাদের যে রাজনৈতিক দলগুলো তারা হচ্ছে যে মানে উনি বললো না যে লঙ্কাতে যায় সেই রাবণ, মানে লঙ্কাতে না যেও যদি রাবণ হইতে পারে মানুষ, সেটা যখন আমরা দেখলাম তখন তো আমাদের মনে হলো যে না আসলে মানুষ যখন আমরা বিভিন্ন জেলায় যাচ্ছিলাম, নাগরিক কমিটির ফরম্যাটে যাচ্ছিলাম, তারা বলছে প্লিজ আপনারা রাজনীতিতেও আসেন, কারণ এই দলগুলোকে আমাদের দেখা শেষ। এরা মানে আমরা এক্সপেক্ট করছিলাম যে হ্যাঁ হয়তো 17 বছরে তাদের নেতাকর্মীদের যেরকম গুম খুন করা হয়েছে, তাদের উপর যেরকম ত্যাগ তিতিক্ষার জায়গা তৈরি হয়েছে বা সাফার করছে, তারা হয়তো একটু চেঞ্জ হবে। তো তারা তাদের মধ্যে চেঞ্জ দেখে নেই। তাদের দেখতেছে যে নিজেদের অন্তর্কন্দলেই দেশের উপরে নেতাকর্মী মারা যাচ্ছে, নিজেদের মধ্যে টেন্ডার চাঁদাবাজি, মানে বাজারের মধ্যে দাঁড়ায় বলতেছে আমাকে এখন থেকে চাঁদা দিতে হবে। তো এইরকম ফিল্মি কায়দায় আবার নতুন করে জাকির খানদের দেখতে হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে তারুণ্যের প্রতীক হিসেবে যাচ্ছে। তো এইটা তো ধরেন মানুষজন যে বিশ্ববিদ্যালয়ে আপনাদের ডাকে 1 বছর আগে শিক্ষার্থীরা সব নেমে আসলো, সেই বিশ্ববিদ্যালয়ে তাহলে 1 বছর পরে ভোটের ডাকসুর ভোট যদি বলি সেইখানে বা এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আপনাদের এই ফলাফল বিপর্যয় কেন? তাহলে মোটা দাগে আমাদের যেই ফিগারগুলো ছিল, ধরেন নাহিদ ইসলাম, তারপরে আসিফ, মাহফুজ, হাসনাত, সার্জিস, এরা তো ন্যাশনাল পলিটিক্সে কেউ উপদেষ্টা হয়ে আছেন। তো আমাদের মেইন ফেসগুলো কিন্তু স্টুডেন্ট পলিটিক্সে নাই, এবং আমাদের যেই বাকচাষটা গঠন হয়েছে সেটা কিন্তু ডিরেক্ট আমাদের সাথে এনসিপির সাথে কানেক্টেড না। আমরা স্পিরিটের সাথে একসাথে কানেক্টেড, আমরা তাদেরকে সাপোর্ট করছি। যেহেতু অন্য রাজনৈতিক যে দলগুলো আছে মানে শিবির বা ছাত্রদল, তাদেরকে যেভাবে তারা সাপোর্ট করছিল, তারা আসলে আমাদের যেই ছাত্র প্যানেল ছিল তারা আসলে কোনো সাপোর্টই পাচ্ছিল না। সেই জায়গা থেকে আমরা সোশ্যাল মিডিয়াতে একটু প্রচারণা করছি, এইটুকু। কিন্তু দল হয়ে যে একটা ওঠার ব্যাপার আছে, তাদের তো আসলে ফাংশন করতে হবে, আপনার হলগুলোতে কাজ করতে হবে। সেখানে আমরা দেখছি ওয়েলফেয়ারের রাজনীতি হয়েছে,
টাকার রাজনীতি হয়েছে, তো সেখানে তো ভাই আমার ছাত্রদের যারা ছিল তাদের তো এই সামর্থ্যটা নাই যে সবাইকে যায় ফিল্টার দিবে, খাওয়াবে, নাজিরা বাজারে নিয়ে যাবে। তো সেই জায়গা থেকে তারা এই জায়গা থেকে একটু পিছাই ছিল। তো আলটিমেটলি তারপরেও কিন্তু আমি দুর্বলতার জায়গা দেখি না। তো হল সংসদের জায়গায় যেগুলো ছিল, মেজর কিন্তু সেকেন্ড পজিশনে বাকশাসী ছিল, বিএনপি কিন্তু ধারে কাছেও নাই। তো সেই জায়গা থেকে বিএনপির আসলে বরং মোর মানে সতর্ক হওয়া উচিত তাদের এই জায়গা থেকে, মানে এবং এনসিপি রাইট ট্র্যাকে আছে। এবং যদি জাতীয় ইলেকশনের জায়গা হয়, আমি যদি মনে করি যে তারা যেরকম আসলে ভাবতেছে এটা আসলে মনে উল্টাই হবে, মানে যে এরকম আমি এর আগে অনেকবারই বলছি যে একটা দিন যাচ্ছে বিএনপির ভোট আসলে কমতেছে। জি, রেজাউল করিম রনি, এই যে শুরুতে বলছিলাম যে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের কাজ শুরু হয়েছে, তদন্ত শুরু হয়েছে, ঠিক এই সময় সাবের হোসেন চৌধুরীর বাসায় রাষ্ট্রদূতদের বৈঠক, এই নিয়ে নানা প্রশ্ন আছে। আওয়ামী লীগকে আবার এদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক করার নানা গুঞ্জন আছে, কীভাবে দেখছেন আপনি? দেখেন, আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার বিষয়টা আমি মনে করি ইনসাইড জব। ইনসাইড জব মানে এটা গভর্নমেন্টের ভিতর থেকে কোনো না কোনো অংশ করছে, আমি বলছি না পুরো সরকার। হ্যাঁ, কারণ সরকারের ভিতরে অনেকগুলো এটা পেঁয়াজের লেয়ারের মতো, পেঁয়াজ থাকে না, পেঁয়াজের কোষ থাকে ওরকম আর কি, খোসা। তো ফলে কোনো না কোনো অংশ এই প্রক্রিয়ার সাথে জড়িত। যেমন দেখেন, 23 জন সাংবাদিক দিল্লিতে চলে গেল, এই খবরটা তো দিল্লিতে যাওয়ার আগেই আমাদের ইন্টেলিজেন্সের হাতে থাকা দরকার ছিল। এবং দিল্লিতে গিয়ে তারা যে ধরনের কর্মকাণ্ড, আপনারা যে ধরনের প্রেস ব্রিফিংয়ে তারা এন্টারটেইন করছে, সহযোগিতা করছে, হ্যাঁ সেইটা, এবং তারা ওইখান থেকে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের অ্যাক্টিভিটি চালাচ্ছে, সেটা দেখলে বোঝা যায় বাংলাদেশের এই আওয়ামী লীগকে নর্মালাইজ করার ব্যাপারটা এটা ইনসাইড জব। আরেকটা যেটা হলো সাবের হোসেন চৌধুরীর বাসায়, এটা সাবের হোসেন চৌধুরীকে নিয়ে আওয়ামী লীগের উদ্যোগটা অনেক পুরানো উদ্যোগ। তারা মনে করে একটা রিফাইন আওয়ামী লীগ দরকার। সেক্ষেত্রে আমি হান্না আরেন্তের কথা আপনার এখানেও বলছিলাম এর আগে, যে এটা বাংলাটা হলো এরকম, আপনি এভিল, দুইটা এভিলের মধ্যে, ভালো এভিল খারাপ এভিল, এর মধ্যে যদি একটা এভিল বাইসা নেন তাহলে আপনি কিন্তু এভিলই বাইসা নিলেন। তদ্রূপ ভালো আওয়ামী লীগ খারাপ আওয়ামী লীগ বলে কিছু হয় না। হ্যাঁ, মানে ভালো শয়তান খারাপ শয়তান, এর মধ্যে আপনি যেটারই বাইসা নেবেন এটা শয়তানিতেও বাইসা নিলেন। তো একইভাবে রিফাইন আওয়ামী লীগ বলে কিছু হয় না, কেননা আওয়ামী লীগ হলো এমন একটা অর্গানাইজেশন যেটাকে আমরা বলতে পারি ফ্যাসিজম হ্যাজ নো পলিটিক্স, ইজ অল অ্যাবাউট অর্গানাইজেশন। এটা ফ্যাসিজম বললেও এটা অপমান হয়। বেসিক্যালি এটা একটা লুটপাটের সিন্ডিকেট, এটা মাফিয়াতন্ত্র। তো এটা চোর বাটপারদের একটা ক্লাব আর কি, যেখানে লোকজন যুক্ত হবে এবং টাকা পয়সা লুটপাট করবে। আওয়ামী লীগ যেই হারে বাংলাদেশকে লুট করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওইভাবে লুট করেনি। তো এই লুটপাটের সিন্ডিকেট, এটাকে রাজনীতি মনে করা হলো আমাদের জাতিগত রাজনৈতিক অশিক্ষার একটা প্রমাণ। রাজনীতি এবং আওয়ামী লীগ দুটো আলাদা জিনিস। বাংলাদেশের মানুষ রাজনীতি করুক, রাজনীতি এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, হ্যাঁ, কিন্তু সেটা আওয়ামী লীগ না। আমি যেটা বাণী চিরন্তনী দিয়েছিলাম শুরুতেই, সেটা আবারও বলি, বাংলাদেশের রাজনীতির বিকাশ শুরু হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ। এই জায়গায় পৌঁছানোর পরের থেকে, এর আগে কিন্তু বিকাশ শুরুই হবে না। তো ফলে আওয়ামী লীগকে যতক্ষণ পর্যন্ত আপনি রাজনীতি মনে করবেন, তার মানে আপনি রাজনীতিতে ঢুকতে পারছেন না, কারণ এটা একটা ট্রাইবাল গোত্রবাদী রাজনীতি করে। ওই যে এক টুঙ্গিপাড়া, ওই এক মুজিব পরিবার, এই গোত্রবাদী জায়গার থেকেই আমরা এই জন্যই 5 তারিখের পরে আমাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা, এই যে নানা রকম সংস্কারের কথা বলি, তার মূল সুরটা কি, তার মূল জায়গাটা কি? তার মূল জায়গাটা হলো একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র আমরা চাই। এখন আপনি আওয়ামী লীগ বিরোধী, ভারত বিরোধী কি না, এটার বড় প্রমাণ হলো রেটোরিক্স না, বয়ানবাজি না, বড় প্রমাণ হলো আপনি একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের প্রস্তাবনা হাজির করছেন কি না। এখন জুলাই অভ্যুত্থানের অনেক বড় বড় আপনার ধরেন ঠিকাদার বাইর হয়েছে, যারা মনে করছে যে নিজেরাই জুলাইয়ের সব কিছু তারা করছে এবং সেই অনুযায়ী তারা, হ্যাঁ, একটা কি বলবো, যে তাদের মতো করে রাজনীতি, এই যে একটু আগে বললো না সেবার রাজনীতি, একটা হল সংসদ নির্বাচনে কোটি কোটি টাকা বাজেট দেওয়া হয়, এটা সেবার রাজনীতি না, এটা হলো সেবার নামে প্রতারণা। সেবার রাজনীতি হলো আপনাকে আমি 10,000, 10 লাখ, 10 কোটি টাকা দিয়ে দেবো, এটা সেবা না। সেবার রাজনীতি হলো আপনি নিজেই দান করার সক্ষমতা অর্জন করবেন, আপনি নিজেকে এম্পাওয়ার করবেন, রাষ্ট্রের সাথে, রাষ্ট্রের ক্ষমতার সাথে আপনার সম্পর্ক তৈরি করে দেব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সেবামূলকভাবে গঠন করা। সেবার রাজনীতি এইটা না, ভোট আসছে এবার আপনাকে টাকা গ্যালন ধরে টাকা ঢেলে দিলাম, টাকা ড্রাম দিয়ে দিলাম, এটা সেবার রাজনীতি না, এটা সেবার রাজনীতির বিকৃতি, যেটা যেই বিকৃতি আওয়ামী লীগ ডেমোক্রেসির নামে করছে। ফলে যারা সেবার রাজনীতির নামে ধোঁকাবাজি করছে, আমি মনে করি এটা বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের মুখোশ পরিষ্কার হয়ে গেছে, তারা আওয়ামী ধারার রাজনীতি করছে। এটা হলো সেবার আগে আমরা বারবার বলছি যে আগে রাজনীতিটা ছিল কি, 50 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো, 500 কোটি টাকা চুরি করব,
এখন হইলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আগে ছিল পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি, মানে নমিনেশনটা আগে কিনতে হবে তারপরে চুরি করতে হবে। আর এখন হইলো ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। আপনি যে অবস্থায় আছেন 5 তারিখে আপনার ধরেন একটা গৃহবধূ, একটা সাধারণ মানুষ, সাধারণ রিক্সা শ্রমিক, যে অবস্থায় ছিল জীবনের মায়া ত্যাগ করে কিন্তু এইটা হলো ফিলেন্থ্রপি। এইটাই ফিলেন্থ্রপি এইটা না যে আপনার বিশাল টাকা পয়সা সংগঠনের আপনার গোডাউন থেকে আনবেন এবং নির্বাচনকে মেনুভার করার জন্য তার রেজাল্টকে নিজের পক্ষে নেওয়ার জন্য এবার আপনি টাকার নহর বসাই দেবেন, এটা সেবার রাজনীতি না। ফলে এই জন্য আমরা আওয়ামী লীগের ব্যাপারে এখন আরেকটা কথা বলে এই পর্ব শেষ করি যে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি যে দলগুলো আছে তাদের রাজনীতি নির্ভর করবে আওয়ামী লীগ প্রশ্নটাকে কে কিভাবে ডিল করবে তার আলোকে। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে কোন রাজনৈতিক দল আওয়ামী লীগকে কীভাবে ডিল করবে, সাবের হোসেন চৌধুরীর সাথে নর্ডিক রাষ্ট্রদূতের বৈঠক, বিবিসি সহ কয়েকটি গণমাধ্যমে এই ধরনের প্রশ্ন তোলা হচ্ছে, আওয়ামী লীগের ভোটাররা নির্বাচনে কী করবে, কীভাবে থাকবে? এইটা সাংবাদিকদের বেশ কিছু প্রশ্ন দেখলাম নির্বাচন কমিশনে। প্রশ্ন হচ্ছে যে ভোটারকে আওয়ামী ভোটার, জাতীয় পার্টি ভোটার, বিএনপি ভোটার আকারে দেখবার সুযোগ কোথায়? ভোটার তো ভোটার। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে দেশের যে ন্যূনতম রিকোয়ারমেন্ট আছে, বাংলাদেশে স্যাডলি একটাই রিকোয়ারমেন্ট, যার বয়স 18 হয়েছে সে ভোটার। আসলে ভোটার বয়সের সাথে সংশ্লিষ্ট কিনা না, এটা একটা কনসিয়াসনেসের ব্যাপার, একটা চৈতন্যের ব্যাপার। এই জন্য এনশিয়েন্ট রোমে সিনেটে মতামত দিতে পারতো, কিন্তু তারা কিন্তু ট্যাক্স পেয়ার ছিল, তারা ফ্রি ছিল, তারা স্লেভ হইতে পারবে না। অনেক রিকোয়ারমেন্ট ছিল যে কারা মতামত দিতে পারবে। ইভেন আমাদের সাবকন্টিনেন্টেও আপনার সে 1911-13 সালে যে লোকাল কাউন্সিল নির্বাচন হয়েছে সেখানে কিন্তু শর্ত ছিল যারা ট্যাক্স পেয়ার ছিল, যারা 3 টাকা, 5 টাকা, 35 পয়সা পর্যন্ত ভোট দেয় বিভিন্ন জায়গাতে তাদের আবার স্ট্যাটাস ছিল কোন ধরনের নির্বাচনে কারা ভোট দিতে পারবে। এবং তারপরে ছিল হচ্ছে মুসলমানরা মুসলমানদের জন্য ভোট দেবে, হিন্দুরা হিন্দুদের জন্য ভোট দেবে। এর বাইরে এসে 70 সালেই প্রথম আমাদের ইউনিভার্সাল নির্বাচনটা হয়। তো এই জন্য হচ্ছে যে এই যে সুশীল কিছু সাংবাদিকদের সিরিয়াস কনসার্ন দেখলাম যে আওয়ামী লীগের ভোটারদেরকে নিয়ে তারা খুব চিন্তিত, কি হবে তাদেরকে নিয়ে। তো সেই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের আওয়ামী সুশীল সাংবাদিকদের কি হওয়া উচিত সেটা আসলে একটা মুখ্য প্রশ্ন। 24-এর গণ অভ্যুত্থানের পরে এই সাংবাদিকরা এই ধরনের প্রশ্ন করার, আওয়ামী পুনর্বাসনের মতামত সম্মতি তৈরি করবার দুঃসাহস কোথায় পায়? এই সুশীলতা। রনি কারেক্টলি বলেছে যে বাংলাদেশের রাজনীতি প্রশ্ন মীমাংসা হতে হবে আওয়ামী লীগ প্রশ্নের মধ্য দিয়ে। আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতির বিনির্মাণ, নতুন বন্দোবস্ত, আগামীর নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, কোনো কিছু কমপ্লিট হবে না। অ্যাবসলিউটলি যে যত বড় দল হোক, যত বড় দলের যত বড় নেতা হোক, আওয়ামী লীগ প্রশ্নে কোনো কম্প্রোমাইজের সুযোগ নাই। গোখরা সাহেব ইজ অলওয়েজ এ গোখরা। এই গোখরার ভিতরে রিফাইন্ড কোনো গোখরা নাই। এবং এই রিফাইন্ড আওয়ামী লীগের বর্ণনা কিন্তু এর আগে আমরা শুনেছি। আমরা সেনাপ্রধানের কাছ থেকে শুনেছি, সুশীলদের কাছ থেকে শুনেছি তারা ক্ষমা চাইবে। সাবের হোসেন চৌধুরী এই সোহেল তাজের মতো বডি বিল্ডার দিয়া নতুন আওয়ামী বডি বিল্ডিং কমিটি হবে, সেই কমিটি নির্বাচনে অংশগ্রহণ করবে। এটা সিম্পলি আনএক্সেপ্টেবল একটা ব্যাপার। দেখেন, কূটনীতিক কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর এই প্রশ্নটা মীমাংসা কিভাবে করছে। বাংলাদেশে কোনো কূটনীতিকের কোনো দুঃসাহস হবে না যে আমরা যারা কমিশনের মিটিংয়ে একসাথে বসে কথা বলছি, আমরা যদি আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের প্রশ্নে একমত হয়ে যাই, বাংলাদেশের দ্বিতীয় তৃতীয় কোনো পরাশক্তি এই প্রশ্ন রিজলভ করবার ইস্যু আসবে না। এখন প্রশ্ন হচ্ছে যে সুশীলরা বলছে যে এই আওয়ামী ভোটাররা যারা এখনও তওবা করে নাই, যারা এখনও গণহত্যার জন্য ক্ষমা চায় নাই জাতির কাছে, তারা কোথায় ভোট দেবে? তাদের জন্য এক্সাম্পল হচ্ছে ডাকসুতে জগন্নাথ হলের ভোট। হিস্টোরিক্যালি আমাদের যে ভোটের ক্রাইটেরিয়া, সেখানে আমরা দেখেছি যে আমাদের মাইনরিটি কমিউনিটি সাধারণত মোটা দাগে আওয়ামী লীগকে ভোট দেয়, নৌকায় ভোট দেয়। সেই জগন্নাথ হল এইবার কি ভোট দেওয়া থেকে বিরত ছিল? যেহেতু কোনো আওয়ামী ছাত্রলীগ ছিল না, আওয়ামী জাতীয় পার্টির কোনো ছাত্র সংগঠন এখানে নির্বাচন করে নাই, যেহেতু 14 দলীয় সুশীলরা প্যানেল দিয়ে নির্বাচন করে নাই, যদিও এই সুশীলদের অনেক সেকেন্ডারি প্ল্যাটফর্ম ছিল, তারা কি ভোট দেয় নাই? কাদেরকে ভোট দিয়েছে? জগন্নাথ হলের ভোটিং প্যাটার্নের মধ্য দিয়ে যেটা প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়া এই দেশে ইনক্লুসিভ ইলেকশন করা সম্ভব।
আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়াও আমাদের মাইনরিটিরা ভোট দিতে বের হবেন, ভোট দেবেন। এই যে আওয়ামী সিকিউরিটির একটা ফ্রেম তৈরি করে রেখেছিল যে বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগ ছাড়া নিরাপদ না। আমি নিজে অসংখ্য পূজা মণ্ডপ ভিজিট করে আসছি, সাইফ করেছে, অসীম ভাই করেছে। সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা রাজনৈতিক দলের শত শত মন্দির এবং পূজা মণ্ডপ পরিদর্শন করেছে। যেই লেভেলের সিকিউরিটি দেখলাম, নিরাপত্তা দেখলাম এবং পূজারী ভক্তদের যে আনন্দ, উৎসব, উদ্দীপনা দেখলাম, এটা দিয়ে প্রমাণ হয়েছে যে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশী, তারা আওয়ামী এবং বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির লোক না। অতএব সেই জায়গায় অনেকগুলো মিথ ভেঙে গেছে। অতএব আওয়ামী লীগ প্রশ্নের কারণে বাংলাদেশে ইলেকশন ইনক্লুসিভ হবে না, আওয়ামী ভোটাররা কোথাও যাবে না, এগুলো ফেক কথা। জি, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, আপনার কিছু মন্তব্যের জবাবে এসএম সাইফ মুস্তাফিজ বলছিলেন যে রাইটটা কি আছে এর জবাব দিবেন। আর এই যে আওয়ামী লীগ প্রশ্ন, আমি একটু বলি, আমি সাইদ মুস্তাফিজ যে কথাগুলো বলেছেন যে আন্দোলনের সময়কার কথা, যে কেউ ভাবেনি যে তারেক রহমান দেশে ফিরতে পারবেন, বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। আমি নিজেও বলি যে আপনার সেই আন্দোলন যদি চূড়ান্ত আপনার পরিণতি না আসতো 5 আগস্ট পদত্যাগের মধ্য দিয়ে, তাহলে আমি হয়তো জেল থেকে বেরোতে পারতাম না। এটা আমি নিজেও ভাবছিলাম, আমার ফ্যামিলিও তাই ভাবতো। কিন্তু আমি একটা কথা বলি, আমি অ্যারেস্ট হয়েছি 14 তারিখ জুলাই মাসের। আমি কিন্তু তখন জানতাম না, আমার সঙ্গে আমাকে গ্রেফতার করার জন্য তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছিলেন আমার বাসা আর ওনার বাসা 500 গজেরও বেশি হবে না, 500 ফিট হতে পারে হয়তো বা, একটা রাস্তা 2টা রাস্তা পরে। ওনার বাড়ির 14 তারিখে আমার দলের ছেলেমেয়েরা আপনার গেট শুদ্ধ উপড়ে ফেলেছে। আপনি যে বললেন যে বিএনপির কোনো লোকজন বা কেউ ছিল না, খুব কথাটা আপনার সম্পূর্ণ একটা বিপরীতধর্মী কথাবার্তা, যেটা আন্দোলনের স্পিরিটের সঙ্গে এই যে আমি সমস্ত ক্রেডিটটা নিলাম আপনাদের মধ্যে, এই ধরনের একটা অবস্থান আমি আপনাকে বলছি। শুনেন, 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোটা বিরোধী আন্দোলনে, আমি আপনাকে একটু বলি, আমাকে শেষ করতে দেন। সে সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি বলেছিলেন যে আমরা যদি এটার মধ্যে সরাসরি নামি, তাহলে আপনার সরকার এবং আওয়ামী লীগ বলবে যে সবকিছু বিএনপি জামাতরা করছে, তাহলে তাদের আন্দোলনটা বৈষম্য বিরোধী কোটা বিরোধী আন্দোলনে ছাত্রছাত্রীদের আন্দোলনটা ফয়েল হয়ে যাবে, যার কারণে সে সময় সরাসরি বিএনপি নামেনি। কিন্তু এবারকার আন্দোলনে বিএনপির নেতা জনাব তারেক রহমান সাহেব জানতেন যে এ ধরনের প্রেক্ষাপট তৈরি করা হবে এবং কিসের উপর ভিত্তি করে হয়েছে? 15 বছরের জঞ্জাল, দুর্নীতি, ঘুম, গুণ, মানি লন্ডারিং, রাষ্ট্রের প্রতিষ্ঠান নষ্ট করা, সমস্ত কিছু মিলে একটা স্তূপ হয়েছিল। সেটার চূড়ান্ত পরিণতিটা এসেছিল জুলাই আগস্ট মাসে। এখন যদি বলা হয় যে না বিএনপি কিছু জানতো না বা বিএনপি কোনো কিছু করেনি, আমি রাজপথ থেকে গ্রেফতার হয়েছি। আপনি যে বললেন যে বিএনপির নেতারা কেউ ছিল না, আমি যখন গ্রেফতার হই তখন আমার দলের শীর্ষ নেতারা বিএনপি ছিল না, আপনি বলছেন যে জানতো না। আমার কথাটা তো জানা না জানার বিষয় না, বিষয়টা হচ্ছে হাজারো নেতা কর্মী বিএনপি সাপোর্ট করে, এরকম সব মানুষ স্টেক হোল্ডাররা আন্দোলনটা করেছে। না, আপনি বলেছেন যে জানতোই না, ভিশনটা আপনারা দেখতে পান না। আমার কথাটা সে জায়গা না, সেটা ভিন্ন জিনিস। আপনি বলেছেন যে উনি জানতেন না বেরোবেন কিভাবে, তার মানেটা দেখাচ্ছে অন্যরকম। আপনার জেলে যাওয়ার এটা 17 বছর ধরে আপনারা অনেকেই জেলে গেছে। আমি বলি জিনিসটা আপনি যেভাবে বলেছেন তাতে মনে হচ্ছে যে আন্ডারমাইন করা। আপনি যদি বলেন যে না ঠিক আছে কেউ জানতো না, আপনিও জানতেন না। এখন আমি আপনাকে একটা কথা বলি, আপনাদের নেতারা তো মনে করেন যে ডিবি অফিসে গিয়ে ভাতটাত খেয়ে এসে বললেন, প্রেস ব্রিফিং করে বললেন। সে সময় যদি আপনার এই যে ইন্টারনেট যদি বাতিল বন্ধ না থাকতো, তাহলে আন্দোলনটা কিন্তু অন্যরা করে ফেলেছে। যারা কথা দিয়ে এসেছিল ডিবি অফিসে গিয়ে, সে সময় যদি মোবাইল নেটওয়ার্ক থাকতো তাহলে হয়তো ভিন্ন রকম পরিস্থিতি হতে পারতো, কারণ আন্দোলন তাদের বাইরে চলে গেছে, মাথার বাহিরে আন্দোলন হাতে পায়ে ছড়ায় পড়ছে। এটা হচ্ছে যে বাস্তবতা। বিষয়টা এরকম না। দেখেন, আমি এই বিষয় নিয়ে কয়েকটা লেয়ারে নেতারা রাখা ছিল, হান্নান মাসুদ, মাহিন সরকার, রিফাত রশিদ, যেই 6 জন যখন আটক ছিল তখন কিন্তু তারা লিড দিয়েছে। হ্যাঁ, তারা লিড দিয়েছে। এখন ওনারা যে কথা বলেছেন, শুনেন, ওনারা যে কথা বলেছেন সেটা হয়তো কমিউনিকেট হয়নি, বাদ দিলাম আমি, আপনার কথাই ঠিক, কিন্তু কাউকে আন্ডারমাইন করে আপনি যেটা বললেন। দ্বিতীয় কথা, ডাকসুতে সেকেন্ড পজিশন ছাত্র দল ছিল, নট বাকছা। নো, আপনি ডেফিনেটলি না। আপনি আমাকে বলেন, আমি আপনাকে বলি, শিবিরের ভিপি প্রার্থী কত পেয়েছে? সেকেন্ড পজিশন ছাত্র দলের আবিদ পেয়েছে 5700। এই সেকেন্ড পজিশন না, আমি আপনাকে সেটা বলছি না। সেকেন্ড পজিশন বলতে আপনি পদের কথা বলছি, পদের বিষয় না, হলে 7টা পদ, ভোটের অঙ্ক। ডাকসুর ভিপিজিএস যেই ভোটটা পায় সেটাকেই ধ্রুবক হিসেবে ধরা হবে। আপনি হলে কয়টা পেয়েছেন, যাই হোক এই বিতর্কে যেতে চাই না। আমি নিজেও বহু বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মেম্বার, আমি সেই জায়গায় আমি আওয়ামী লীগের বিষয়টা যেটা একটা জিনিস বলি। দেখেন, সাবির হোসেন চৌধুরীর বাসায় এর আগে যখন উনি গ্রেফতার হয়েছেন, গ্রেফতার হওয়ার পরদিনই কিন্তু তিনি মুক্তি পেয়েছেন। তার মানে ওনার পেছনে আন্তর্জাতিক শক্তি কোনো না কোনোভাবে চাপ প্রয়োগ করেছে, সরকার সেটা সাস্টেইন করতে পারেনি।
তাকে মুক্তি দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি ডক্টর শিরিন শারমিন কিংবা সাবির হোসেন চৌধুরী, তাদেরকে দিয়ে রিফর্ম একটা আওয়ামী লীগ হবে। বাস্তব কথাটা হচ্ছে কি জানেন, শেখ হাসিনা কোনোদিন চাইবে না তাকে বাদ দিয়ে কোনো আওয়ামী লীগ এই দেশে হোক, এটা হাসিনা কোনোদিন চাইবে না। তবে এটা হতে পারে যে সাবির হোসেন চৌধুরীকে দিয়ে আওয়ামী লীগকে হালাল হিসেবে এ দেশে আপনার খাওয়ানোর একটা চিন্তা ভাবনা কেউ করতে পারেন। রনি ভাই যে কথাটা বললেন যে ইনসাইড, তাই না, সেটা পুরোটা হয়তো বা কেউ জানেন না, কেউ না কেউ এর সঙ্গে জড়িত আছেন। তবে একটা জিনিস বাস্তবতা, আওয়ামী লীগ যে ধরনের অপকর্ম করেছে, যে ধরনের জুলুম নির্যাতন করেছেন, এই যে 1400 শহীদের সঙ্গে বেইমানি হবে যদি বাংলাদেশের কেউ আওয়ামী লীগকে এখন আবার ফেরত আনার চেষ্টা করেন। দ্বিতীয় প্রথম কথা হচ্ছে যে আপনার তার কর্মকাণ্ড স্থগিত আছে, যে কখন আমরা যখন হাইকোর্টে যাই রুল নেই তখন একটা স্টে দেয়, এই স্টেটা আপনার যে পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, ওই স্টেটা থাকবে। তাহলে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের কর্মকাণ্ড স্থগিত থাকাটাই উচিত আমি মনে করি। জি, অনুষ্ঠান একেবারে শেষে একটু নির্বাচন নিয়ে চার্জের কাছে মন্তব্য শুনে শেষ করবে। এস এম সাহেব মুস্তাফি, যে নির্বাচন নিয়ে তো নির্বাচন কমিশন সংলাপ করছে, সেই সংলাপে আজকে প্রধান নির্বাচন কমিশনার বলছেন মেসেজ খুব পরিষ্কার, কারো পক্ষে কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান রাজনীতির মাঠে যে বাস্তবতা, এই কারো পক্ষে কাজ না করে থাকার সুযোগ আছে কিনা রাজনীতির মাঠে, আমরা যেই বড় দলগুলোর যেই বিস্তার দেখছি? এই যদি পক্ষপাতমূলক কাজই যদি আমরা করতে তাহলে আসলে অভ্যুত্থান কেন দরকার ছিল? তাহলে তো আওয়ামী লীগ যে ফরম্যাটে চলতেছিল সেভাবেই ভাইরা আবার জেলে যাবে, আমরা সাথে নতুন করে যুক্ত হইতাম, এভাবে চলতে থাকতো। এটা করার জন্য তো আসলে অভ্যুত্থান হয় নাই, এই এতগুলো মানুষ শহীদ হয়নি, আহত হয়নি। তো সেই জায়গাতে যদি আসলে এরকম দলীয়করণ হয়, যেটা আমরা নির্বাচন কমিশনকে অলরেডি দেখতেছি এবং অনেককেই দেখতেছি, আসলে তারা পক্ষপাতমূলক আচরণ করতেছে, সামান্য একটা মার্কা নিয়ে যে তারা হাইকোর্ট দেখাচ্ছে, সেটা আসলে খুবই দুঃখজনক। এবং বারংবার আপনারা তো কিছুটা একগুমি করছেন, এই ধরনের কথা বলা হচ্ছে, মানে এটা কেন, মানে একগুমের তো কিছু নাই, এটা তো ভাই আইন। আমাকে একটা জায়গায় বাধা দেখান, কোনো জায়গায় তো তারা যুক্তি, তারা বলছে ব্যাখ্যা দিব না, এটা তো আসলে কোনো কথা হইতে পারে না, ব্যাখ্যা দিব না। আর ভাই যেটা করলো, ভাই হয়তো বা ভুল বুঝছেন আমার কথাটা, আমি কিন্তু এটা একবারও বলি নাই যে বিএনপির আন্দোলনে ছিল না। বিএনপির মানে হাজার হাজার লাখ লাখ মানুষজন ছিল, বাংলাদেশের যে আপামর জনতা, এটা থেকে তো ট্যাগ করা যাবে না। না, ডেফিনেটলি এটা করতেছেন। আমি বলছি যে তাদের যে নেতৃস্থানীয় জায়গায় যে ভিশন, যে চিন্তাটা, সেটা তো আসলে 17 বছর ধরে আমরা পাই নাই। ইলেকশনের আগ দিয়ে একটা মহাসমাবেশ করতো, ওয়েট করতো যে আমেরিকা স্যাংশন দিবে কিনা, সেই জায়গা থেকে তো আমরা কোনো নাম নিই। 31 দফার যে তারা আলাপটা দেয়, এটা তো অনেক আগে দিছে, তো ইলেকশনের আগে দিছে। মানুষ যে 31 দফার চকচকানিতে মাঠে নেমে যেত, তাহলে আমরা তো মাঠে নামি নাই। এবং আন্ডারমাইন হচ্ছে যে ওনারা আমাদেরকে করতেছে যে আমরা হচ্ছে প্রেশার গ্রুপ হয়ে থাকবো, আমরা হচ্ছে যে ছাত্রদল করব বা এরকম কোন একটা প্রতিষ্ঠানের মধ্যে যাব, আমাদের 30, 40, 50 বছর হওয়ার পরে আমরা স্বপ্ন দেখতে পারবো আমরা দেশের এমপি হব, আমরা দেশের প্রধানমন্ত্রী হব। মানে তাদের যে সংস্কৃতি, তারা তো তরুণদেরকে আসলে অ্যাকসেপ্ট করতে পারে না। তরুণরা হচ্ছে আমাদের সাথে বসবে, আমাদের সাথে কথা বলবে, তারা ডিসিশন মেকিং এ থাকবে, তারা পার্লামেন্টে বসবে, এটা আবার কেমন করে হয়? তো এই জায়গাটা, এই ন্যারেটিভটা, এই ভুলটা তাদের আসলে ভাঙা উচিত। কারণ তরুণরা মানে বহির্বিশ্বের যদি তারা দেখেন, সব জায়গায় কিন্তু আস্তে আস্তে তরুণদের হাতে নেতৃত্ব যাচ্ছে। একটা সংমিশ্রণের একটা জায়গা আছে, তরুণ প্রবীণ সবার একটা মিক্স কালচারে আমরা আসলে নেক্সট বাংলাদেশটা করতে চাই। সেখানে আসলে তরুণদেরকে আন্ডারমাইন করা যাবে না, প্রবীণদেরকে আন্ডারমাইন করা যাবে না, একসাথে করতে হবে সবকিছু। জি, রেজাল্ট করুন। এই যে নির্বাচন কমিশন যে বক্তব্যগুলো দিচ্ছে, যে চ্যালেঞ্জগুলোর কথা বলছে, বর্তমান রাজনৈতিক বাস্তবতা এই চ্যালেঞ্জগুলো আসলে উত্তরানো সম্ভব কিনা? হ্যাঁ, খুবই চ্যালেঞ্জিং একটা টাইম আমরা পার করছি, এবং এই চ্যালেঞ্জিং টাইম উত্তরানোর জন্য এইটা সরকারের সক্ষমতা কি, এটা ইতিমধ্যে আমরা দেখে ফেলছি 1 বছরে। আমাদের আসলে এই মুহূর্তে নির্ভর করতে হবে রাজনৈতিক দলগুলোর উপরে, এবং সেই নির্ভরতার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এটা বলবো যে আপনারা দলীয় স্বার্থের রাজনীতির বাইরে এসে জাতীয় স্বার্থের রাজনীতিতে প্রবেশ করেন। এখন আপনি যে পিরিয়ডটার মধ্যে আছেন, আপনার দল হয়তো একটা ধরনের কৌশলী আচরণের কারণে লাভবান হবে সাময়িকভাবে, কিন্তু এতে করে দেশ কিন্তু চূড়ান্ত রকমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সেই জিনিসটা মাথায় রেখে, সেই বিষয়টা বিবেচনায় রেখে আপনি আপনার কৌশলী আচরণটা করবেন। সেক্ষেত্রে এমন যদি পরিস্থিতি তৈরি হয় যে আপনার দলীয় স্বার্থ জলাঞ্জলি দিতে হচ্ছে, দল হয়তো আপাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আপনার দলের এই স্বার্থকে জলাঞ্জলি দিয়ে হলেও জাতীয় স্বার্থকে আপহোল্ড করার রাজনীতি হলো এই সময়ের ডিমান্ড। এটা যদি আপনি করতে ব্যর্থ হন, তাহলে আপনি যেটা বলেন যে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে আবারও থাকবেন। জি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফরিদ, যে আইনার মতো স্বচ্ছ নির্বাচন, খুব কঠোর বার্তা দেওয়া, কারো পক্ষে গেলেই ব্যবস্থা নেওয়া হবে, দিন শেষে নির্বাচন কমিশন এই জায়গাটায় নির্বাচনের যে চ্যালেঞ্জটা, সেটা আসলে উঠাতে পারবে কিনা? চ্যালেঞ্জ তো হিউজ। স্থানীয় প্রশাসনে আমি নিজে প্রায় 1 সপ্তাহ লোকাল কনস্টিটিউয়েন্সিতে ক্যাম্পেইন করে ফেললাম গতকালকে। আপনার বড় রাজনৈতিক দলগুলোর ভিতরে যে দ্বিমতের কালচার, রামদা মিছিল, চাঁদাবাজি, এবং যে গল্পগুলো শুনে আসছি আর কি, বালুর ট্রাকে, বালুর ট্রলারে আগে
প্রতি ফুটে 6 টাকা দেওয়া লাগতো, এখন এটা 21 টাকা দিতে হয়। লোকাল 3 গুণেরও রাজনৈতিক বেশি। দলের চাঁদাবাজরা এগুলো করতেছে। তারপরে মাহেন্দ্রর যে স্ট্যান্ড আছে সেখানে আগে 700 টাকা দিত তারা মাসে, এখন এটা 1920 2000 তার 2200 টাকা পর্যন্ত দিতে হয়। এবং দেখেন এই চাঁদাটা উঠাইতেছে, দেখলাম আগের যারা চাঁদা উঠাইতো আওয়ামী লীগের ছাত্রলীগের আমলে, এরাই চাঁদাটা উঠায় এখনো। কারণ 16 বছর ধরে কে কত টাকা চাঁদা দেয় এটা তো হিসাবটা তো মেমোরি তাদের ব্যাপার আছে, জানা। তো আমি তো চিনি না। শুধু চাঁদাটা উঠায়া আগে যাকে দিত তাকে দেয় না, এবং নতুন লোকদেরকে এখন চাঁদাটা দিচ্ছে আর কি। এখন এমনও হয়েছে বন্টন টন্টন করে বলছে, ভাই আমি তো কলকাতায় থাকতেছি, আমার 10% একটা দিস, খরচপাতি চালাইতে পারতেছি না, টাকা যা বস্তা করে নিয়ে গেছিল ডলার শেষ হয়ে গেছে, এখনো চাঁদার টাকা ওই পারে যাইতেছে, এবং এটা আপোষের সাথে এই যদি যাইতেছে। বাস্তবতা হয় নির্বাচন আইনের মতো এখন স্বচ্ছ। প্রশাসন এই দোটানার মধ্যে পড়ে গেছে। পুলিশ সদস্যরা অনেকেই এই মাদক ব্যবসার সাথে জড়িত, লোকাল যে চাঁদাবাজির সাথে, তারা রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো জড়িত। এখন তারা অ্যাকশনে কিভাবে যাবে? ছাত্রলীগের একটা বিশাল অংশ আছে পুলিশের ভিতরে, তারা হচ্ছে সার্কাস দেখতেছে, বেশ তো জমে গেছে, জমুক না, আমরা কোনো অ্যাকশন নেব না। আজকে ভিডিও দেখলাম যৌথ বাহিনীর কাছে চাঁদাবাজির অভিযোগ নিয়ে গেছে, তাদের সামনেই চাঁদাবাজরা এসে অভিযোগকারীদেরকে পিটাইতেছে, তারা গাড়িতে বসে আছে। এখন এই যদি হয় অবস্থা, তারপরে চিন্তা করতে 6 মাস পরে তো রাজনৈতিক সরকার আসবে, আমি যে এখন অ্যাকশন নিব, আমার তো পরে তো পোস্টিং দিয়ে পার্বত্য চট্টগ্রাম পাঠায় দিব, ভোলা চরফ্যাশনে পাঠায় দিব। তো এই অনেকগুলো ইস্যু আছে যেটা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার কেউ অ্যাসিওর করতে পারছে না। তো সে জায়গায় আমরা প্রস্তাব করেছি রাজনৈতিক দলগুলোর একটা নির্বাচনী কোয়ালিশন লিয়াজো কমিটি দরকার প্রত্যেকটা আসনে, তাদেরকে একটা জবাবদিহিতার ফরম্যাটে আনতে হবে। ইতিমধ্যে এই প্রস্তাব যেটা রনি বলেছে এটা আমরা দিয়েছি কমিশনে। ব্যারিস্টার নাসরুদ্দিন আহমেদ দর্শক, মাঠের যদি এই হয় বাস্তবতা, তাহলে না, মাঠের বাস্তবতাটা আমি একটু বলি। ছোট করে, আমাদের বেশি দল সময় থেকে নেই। আপনার মনে করেন যে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল, অনেকগুলো ছিল মিথ, অনেকগুলো মনে করেন যে প্রোপাগান্ডা, অনেকগুলো আছে মনে করেন যে ফেক নিউজ, বিভিন্ন কিছু আছে। আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তিনি নিজেও বলেছেন, যাদেরকে আমরা বহিষ্কার করেছি তাদেরকে কেন পুলিশ গ্রেফতার করছে না, তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না? সবশেষ আইন বিবিসির প্রয়োগকারী সাক্ষাৎকারেও তিনি একই সংস্থা, কথা তিনি এই কথাটা বলেছেন। দল যখন ক্ষমতা আসবে তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা তো কঠোরভাবে নেবেনই, এবং নিশ্চিত হবেন যেন, নিশ্চিত করবেন যেন মানুষ বিচারটা পায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনার দেখেন যে সুষ্ঠু নির্বাচন যে তাহলে হবে কি? আমার বন্ধু সাইদ মুস্তাফিজ ছোট ভাই, তিনি বললেন যে চাঁদাবাজির কথা, বিএনপির অমুক তমুক, ওনাদের মনে করেন যে বড় বড় যে বদলি বাণিজ্যতে কয়েকশো কোটি টাকা, চাঁদাবাজি করলে কয় টাকা পাওয়া যায় ভাই? বদলি বাণিজ্য কয়েকশো কোটি টাকা, কেউ কেউ ফান্ড নিয়ে যাচ্ছে 500 কোটি টাকা, 600 কোটি টাকা। এই যে আপনার মানে ইন্টেলেকচুয়াল ক্রাইমগুলো করে যাচ্ছেন উপদেষ্টারা, এগুলো নিয়ে কিন্তু কেউ অ্যাড্রেস করছে না। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমার দলের নেতার নির্দেশে আমাদের দলের প্যাডে থানায় গিয়ে মামলা করা হয়েছে যে ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের সঙ্গে জড়িত ছিল, চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল। এখানে উনি অনেকগুলো কথা বলেছে, যে যেমন আমার দোকানটা আমাকে ডিসপোজেস করে দিলেন, পরিবর্তন হয়েছে প্রেক্ষাপট, আমি সেখানে গেলাম বুঝে নিতে। আমি একটা ছেলেকে জানি, সে অসুস্থ, আপনার স্ট্রোক করে মনে করেন হসপিটালে ছিল 6 মাস। সে তার যেই দোকানটা করতো, সে একজনকে বলেছে, সাবলেট দেয় না, যে ভাই তুই আমারে 5000 টাকা করে দিস। ঠিক আছে, সে রাজি হলো, প্রথম 2 ম্যাচ দিছে। 3 মাসের সময় একজনে বুদ্ধি দিছে, ওরে চাঁদাবাজ করে ধরায় দে। সেনাবাহিনীর কাছে রিপোর্ট করছে যে ও গেছে টাকা আনতে, ওর পাওনা টাকা 5000, সেনাবাহিনী এসে ওরে ধরে নিয়ে গেছে। এবং কি হবে, কিছু করার নেই। ওকে আমার দল নির্বাচনের জন্য যে এক ধরনের আমাদের দল কোয়ালিশনের কথা বলছিলেন, বিএনপি কি ভাই কিছু না বলে আমি একটা সেকেন্ড একটু নেই, যে ভাইয়ের আসনেরই আরেকজন সম্ভাব্য প্রার্থী রবি ভাই, আমি যতটুকু জানি যে বিএনপি থাকার তার পদ স্থগিত করা, সে কিন্তু সমানে টকশোতে যায়, বিভিন্ন জায়গায় যায়। তো তাদের বহিষ্কার বা স্থগিতের ধরনটা কি রকম সেটা ভাই বোঝার না, সেটা একজন, সেটা আমার জানা নেই, সেটা বেশিরভাগই ভাই এরকমই। আমি আমার কথা হচ্ছে যে দায়িত্বশীল, সেটা নিশ্চয়ই দলের তাহলে দেখা উচিত। সেরকম যদি কোনো কিছু হয়ে থাকে, তাই না, সেটা নিশ্চয়ই দলের দেখা উচিত। জি, আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্ত। আগামী শনিবার আবারও দেখা হবে এই অনুষ্ঠানে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডেঙ্গুর এই সময়টায় বাড়তি সতর্কতা অবলম্বন করুন।